আমাদের আজকের নিবেদন বিতান শিকদারের লেখা কালপুরুষ। গল্পটি নেওয়া হয়েছে দেশ পত্রিকার পূজাবার্ষিকী থেকে। কালপুরুষ গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে অয়ন্তিকার চরিত্রে এসোনা, তনিমার চরিত্রে সুভালি, প্রিয়তোষের চরিত্রে চিরঞ্জিত, গল্পের সূত্রধার সিঞ্চন, গল্পে অর্কর চরিত্র সহ পর্ব পরিচালনা ও আবহ নির্মাণে আমি অনিকেত। পোস্টার ডিজাইন করেছে সমৃদ্ধা। শুরু হচ্ছে কালপুরুষ। Men will be men. পচা শামুকের পা কেটেছিস মুখ পুরি। যে মুখের দিকে তাকিয়ে জগৎ ভাষা ভুলে এসেছে, সেই মুখকে ত্রিলোকে একজনই মুখ পুরি বলতে পারে। এই 40 বছরের জীবনে কাউকে ধারে কাছে ঘেঁষতে দেয়নি অয়ন্তিকা বোস, আর কলেজের বান্ধবী তনিমা সান্যালকে ধার কাছ থেকে সরতে দেয়নি। সব মানুষেরই বোধহয় একটা রেফিউজ প্রয়োজন হয়ে পড়ে। অয়ন্তিকার কাছে তনিমা দায়ী। সে তার কাছে আবদার করতে পারে, বায়না করতে পারে, দোষ করতে পারে, ক্ষমা চাইতে পারে, রাগ করতে পারে, মোট কথা যা ইচ্ছে তাই করতে পারে আজও। তনিমার বর সুপ্রভ ডাক্তার। বিয়ের পরই তনিমা সুপ্রভকে বলে দেয়, রাগ করে না, লক্ষ্মীটি। অয়ন্তিকা আমার ব্যাপারে একটু পজিটিভ, মা মরা মেয়ে তো। না, কলেজে থাকাকালীন মাতৃবিয়োগ ঘটলেও তার একমাত্র পরিচয় এটা নয় যে সে মা মরা মেয়ে, বরং সমাজ তাকে চেনে নাথ টেক্সটাইলস ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে, যে অসম্ভবকে সম্ভব করতে পারে। অক্লান্ত প্রচেষ্টার চরম ব্যবসায় কৌশলের মাধ্যমে লাভের অঙ্ক লাখ থেকে কোটির ঘরে নিয়ে যেতে পারে। জানো সুপ্রভ, যে মেয়েটার ব্যক্তিত্ব ও প্রশাসনিক দক্ষতা অফিসের অনেককেই ব্যঞ্জনার ছলে মিসেস গান্ধীর কথা মনে করাতে পারে, একমাত্র আমার কাছেই সেই মেয়েটার ব্যক্তিত্বের বিন্দুমাত্র প্রকাশ পায় না। যে কোনো দিন অফিস থেকে ফেরার পথে শীততাপ নিয়ন্ত্রিত সেভেনের পেছনের সিটে বসে সে তনিমাকে ফোন করে বলতে পারে, এই শোন না, তোর বাড়ি আসছি, আমার না আজ খুব ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক যেমন মাস দুয়েক আগে এক সন্ধ্যাবেলায় তনিমার কাছে তার একটা ফোন আসে। হ্যাঁ বল। কি, তোর বিয়ে করতে ইচ্ছা করছে? এই 40-এ এসে মনে পড়ল? কি, ছেলেটা তোর থেকে 8 বছরের ছোট? কি, অফিসে? কোন ডিপার্টমেন্ট? মশাই জানেন? সেলস ডিপার্টমেন্ট। আর বাবা বাবা তো আশা ছেড়েই দিয়েছিল। এখন আমি ধাঙর ধরে আনলেও আপত্তি করবে না। কিসে মরলি? পৌরুষে। এই পৌরুষের প্রভা বড্ড প্রকট। তাই আজ দক্ষিণ কলকাতার কোনো এক স্কাই স্ক্র্যাপারের 17 তলায় বসে পশ্চিমের খোলা ব্যালকনি দিয়ে সন্ধ্যের আকাশের দিকে তাকিয়ে অয়ন্তিকাকে বিড়বিড় করতে হচ্ছে। মেন উইল বি মেন। MBA শেষ করার পর অয়ন্তিকা অন্য যে কোনো নামী কোম্পানিতে অনায়াসে যোগ দিতে পারত, করেনি। বাবা নৃপেন বোসের বন্ধু প্রিয়তোষ নাথ এসে বলেছিলেন, ব্যবসাটা ফুটপাতের হাট থেকে তুলে একটা একতলা বাড়িতে অন্তত আনতে পেরেছে। এখানে তেমন কোনো নিয়মকানুন নেই, নিজের মতো করে করবি। তোদের নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন সব টেকনিক। কে বলতে পারে কাল এই একতলা বাড়িটাই তোর হাত ধরে 5 তলা হয়ে উঠবে না? সেই শুরু। অয়ন্তিকা তখন 28, আর আজ বাড়িটা ভিত গভীর করে 7 তলা, তাও প্রায় 250 কর্মী নিয়ে এটা শুধুই অফিস। কারখানা উত্তর কলকাতার প্রায় 10 কাঠা জায়গা জুড়ে। নাথ টেক্সটাইলস আজ একটা ব্র্যান্ড, যাকে তিলে তিলে দাঁড় করিয়েছে অয়ন্তিকা বোস। আর এই দাঁড় করাতে গিয়ে জীবনের একটা সোনালি সময়কে ব্যবসার মধ্যে ডুবিয়ে দিয়েছে সে। বিয়ে বা প্রেমের প্রস্তাব যে আসেনি তা নয়, সেই মুহূর্তগুলোয় অয়ন্তিকা মনে রেখেছে ঈশ্বর তাকে 2 কান দিয়েছেন। সে শুধুই রান্নাটাই করেছে, নিজেকে চুল বাঁধার সময় দেয়নি।
আজ থেকে 12 বছর আগে যে আস্থাটা ছিল তাকে খুব বেশি হলে মধ্যবিত্তের কাঁটা কাপড়ের ব্যবসা বলা যায়। আমার বাবা বাংলাদেশ থেকে পার্টিশনের সময় এখানে এসে এক উদ্বাস্তু কলোনিতে থেকে ব্যবসা শুরু করেছিলেন। সেটা 60-এর দশক। পিঠে গাঁটনি করে কাপড় নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতেন। আমি সাধারণভাবে গ্র্যাজুয়েশন শেষ করে ব্যবসায় যোগ দিই 70 দশকের শেষের দিকে। যেহেতু 90-এর দশক পর্যন্ত পৃথিবী ভাবত যেমন চলছে তেমন চলে গেলেই চলবে, তাই প্রিয়তোষও ব্যবসা বাড়ানোর জন্য তেমনভাবে কখনোই উঠে পড়ে লাগেননি। জানিস তো, বেশ কিছু পরিচিত মানুষের কর্মসংস্থান জুটিয়েছিলাম আমি। এমন ধারা প্রতিষ্ঠানকে 80-র দশকেও আলাদা করে আজকের মতো ফ্যামিলি বলতে হতো না, যেগুলো যথার্থ অর্থেই পরিবার ছিল। গোল পাকালো 90-এর দশক, পৃথিবী টাল খেলো, আর ফ্যামিলি ম্যানরা ধুতি ছেড়ে প্যান্ট পরা শুরু করলো। বাজার অর্থনীতি জাঁকিয়ে বসলো। না দৌড়ালে টেকা দেয়। খুব একটা উঠে পড়ে না লাগলেও প্রিয়তোষ নিজের গতিতেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখনই সর্পেন্টাইন লেনের একতলা বাড়িতে ব্যবসা উঠিয়ে আনেন, কিন্তু তাতেও বিগত দশকের ছায়াই জড়িয়েছিল। কোনো রকমে চলে গেলেই হলো। আরও বেশ কয়েক বছর পর অয়ন্তিকা বোস কোম্পানিতে জয়েন করেন। আধুনিক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নস্যি নেওয়া অদরকারি কর্মচারীকে ঠিক কতটা কাজের মানুষ হিসেবে দেখে তা বোধহয় আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। অয়ন্তিকা দেখেছিল এবং নিজের মনেই বলেছিল, অফিস জুড়ে শুধুমাত্র আমাকে মা মা করা ছাড়া এদের আর বিশেষ কোনো কাজ নেই। কিছু বলতে গেলেই আমাদের সময় বুঝলে, না 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 না, এই এই জিনিস নিয়ে সম্ভব নয়। হয় কোম্পানিকে অন্যভাবে ভাবা শিখতে হবে, নচেত আমাকে এখান থেকে পাততাড়ি গোটাতে হবে। ধীরে ধীরে বিভিন্ন নিয়ম চালু করা শুরু করে সে। আস্তে আস্তে কমার্শিয়ালাইজেশনকে বাস্তবে রূপ দেওয়া শুরু করে। তারও পর কর্পোরেটাইজেশন, ব্র্যান্ড তৈরি হলো, কিছু লোককে মার্কেটিংয়ে দেওয়া হলো, কিছু বাইরের কোম্পানির সঙ্গে কোথাও কোথাও টাই আপ করা হলো। আস্তে আস্তে বিজ্ঞাপনের জগতে প্রবেশ করা হলো, মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা হলো। জানি প্রথমটা খুব একটা সহজ হয়নি, কিন্তু আস্তে আস্তে কোম্পানি নিজের গতি নিচ্ছে। আরে তোর বিজনেস পলিসিতে চলেই তো এখন লাভের অঙ্ক চড়চড় করে বাড়ছে। কেমন বলেছিলাম কি না, পুরোটা নিজে করলি তো? এমন আনন্দ কোনো তৈরি করা কোম্পানি তোকে দিতে পারতো? তখন এ বাড়ি 3 তলা হচ্ছিল। প্রতিটি ফ্লোরে কিউবিকলস বসছিল, আর বাইরের আলো হাওয়া আস্তে আস্তে কমে আসছিল। তবু এ ওঠা পুরোটাই যে খুব মসৃণ ছিল এমনটা বলা যায় না। একটা সময় এসে সেই পুরনো লোকগুলোর সঙ্গেই অবধারিতভাবে ঐতিহ্য আর আধুনিকতার সংঘাত বাঁধে। কিসের ঐতিহ্য? কোন ঐতিহ্য? ওই ঐতিহ্য ধরে রেখে কোম্পানির এত বছরে কতটুকু লাভ হয়েছে? আজকের দিনে পুরনো ধ্যান ধারণা নিয়ে চললে কোনো ব্যবসার পক্ষেই টিকে থাকা সম্ভব নয়। আসলে পুরনো লোকজন তো সব পুরনো হওয়াতে তো কোনো আপত্তি নেই, পুরনো নিয়মে আপত্তি। হয় ইভলভ করুক, না হয় ছেড়ে দিক। প্রিয়তোষ শুনে চমকে উঠেছিলেন। বন্ধুর এই মেয়েটিকে তিনি বিশেষ স্নেহের চোখেই দেখতেন, তবে তার নীতি নির্ধারণ যে এতটা বাস্তবিক হতে পারে এটা তিনি আশাও করেননি। না না, ছেড়ে যাবে কোথায়? অয়ন্তিকার কথা বাড়ায়নি। সে বুঝতে পেরেছিল বলে লাভ নেই, এটা কাজে করে দেখাতে হবে। তারপর থেকে কিছু লোককে সম্পূর্ণ উপেক্ষা করে তার নতুন টিম নিয়ে কাজ আরম্ভ করে সে। স্বাভাবিক নিয়মেই সে ধারায় এসে সাবলীলভাবে মিশতে পারেননি সে সমস্ত পুরনো কর্মচারী। একটা সময় তাদেরকে এসে বলতে হয়েছিল, এবার ছুটি দাও মা। অয়ন্তিকা সেই মুহূর্তগুলোয় ল্যাপটপ থেকে মুখ তুলে আগন্তুকের দিকে চেয়েও কথা বলতো না। আপনি যা ভালো বোঝেন। এহেন সুচিন্তিত ছাঁটাই যে খুব একটা আলোড়ন তুলেছিল তা বলা যায় না। তার উপরে দিন দিন ব্যবসা বাড়ার ফলে যে হারে লোক নেওয়া হচ্ছিল তাতে কয়েকজনের ছেড়ে যাওয়া নিয়ে কেউই খুব একটা মাথা ঘামায়নি। হ্যাঁ রে, আশিস বাবু, শুনলাম। যে কাজটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা উনি পারছিলেন না, আর এই মুহূর্তে আমার কাছে অন্য এমন কোনো ভ্যাকেন্সিও নেই যেখানে ওকে প্লেস করা যায়। অতএব উনিই বললেন, ও
আচ্ছা। মজার ব্যাপার হলো জগৎ কিছুই মনে রাখে না। এই খবরের চেয়ে তখন বড় খবর হলো সে বছর অয়ন্তিকা বোস ইয়াং এন্টারপ্রেনিয়র অ্যাওয়ার্ড পেল। যাই বল, তোর জন্য এই কোম্পানির নামের সঙ্গে আরও কিছু তারা চিপকে গেল, কি বলিস? কয়েক বছর কেটে গেল। তারপর একদিন সন্ধেবেলা কালপুরুষ তীর চালালো। এখন নাথ টেক্সটাইলস বাজারে একটা নাম। কর্ণধারের অফিস করা সপ্তাহে দুদিনে এসে ঠেকেছে। সোনারপুরের বাগান বাড়িতে নিজের বাগান নিয়ে সময় কাটান। এখন সবাই জানে এমডি কোম্পানির শেষ কথা। তবু খেয়াল আসে মাস 6 আগের সেই সন্ধেবেলাটার কথা, যখন সেলসে নতুন জয়েন করা অর্ক গুহ নিজে থেকেই অয়ন্তিকা বোসের কেবিনের দরজায় নক করেছিল। মে আই? ইয়েস। অর্ক ঘরে ঢুকে আসার পরই অয়ন্তিকা প্রথম ধাক্কাটা খেয়েছিল। কারো কারো রূপে একটা আলাদা ঔজ্জ্বল্য থাকে সামনের মানুষকে, যা প্রথমেই ধাঁধিয়ে দেয়। অবশ্য সামনের লোকের ব্যক্তিত্ব যদি তেমন তেমন হয়, রূপ সেক্ষেত্রে ধাঁধিয়ে দিতে না পারলেও খানিকটা কাঁপিয়ে দিয়ে যায় তো বটেই। আপনি আবার লিডারশিপ এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়েছেন, ভাবলাম অভিনন্দন জানাই। আপনি? আমার নাম অর্ক গুহ, আমি গতকালই সেলসে জয়েন করেছি। মিনিট খানিকের সৌজন্যমূলক আলাপ, যদিও অয়ন্তিকার কাছে তার রেশ মিনিট 20 ছিল। আচ্ছা তনিমা, এই যে ছেলেটি, একে কি যে কোনো গ্রিক দেবতার চেয়েও ভালো দেখতে? বিশ্বস্ত সূত্রে জানা যায় ততক্ষণে কালপুরুষ তার তীর ছুড়ে দিয়েছিলেন। এ তীরের ডগায় মাখানো বিষ নাকি ধীরে ধীরে ছড়ায়। যন্ত্রণা শুরু হতে সময় লেগেছিল সপ্তাহখানেক। না, এমন কোনো ছবি আঁকার চেষ্টা এখানে করা হচ্ছে না যা থেকে মনে হয় অয়ন্তিকা বোস প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলো। যেটা শুরু হলো সেটা একটা আগ্রহ, আর যেটার জন্য যে প্রধানত অর্ক গুহর রূপটাই দায়ী, এ বিষয়ে নিশ্চিত থাকা ভালো। কিন্তু ব্যাপারটা এমনও নয় যে আগে তুই কোনোদিন কোনো সুপুরুষের সান্নিধ্যে আসিসনি। তোর এই চাকরি জীবনে বিভিন্ন জায়গা থেকে টুপির সংখ্যা নেহাত কম ছিল না। তাদের পৌরুষে ঔজ্জ্বল্য খুঁজে পাইনি আমি, ফলত সেই পৌরুষ কোনো পাত্তাও পাইনি। এই প্রথম আলাপের পরের দিনই অফিসে এসে অয়ন্তিকা এইচআরের ফাইল খুলে বসে। নাম অর্ক গুহ, সিটি কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট। এর আগে 2টো কোম্পানিতে চাকরি করেছে, যার মেয়াদ সাঁকুল্যে 5 বছরের বেশি নয়। বয়স 32, অবিবাহিত। এখন প্রশ্ন হচ্ছে, এতকাল সুকঠিন একটা ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে থাকা অয়ন্তিকা হঠাৎ করে এমন সাধারণ হয়ে গেল কি করে? শ্রেয়াশ্চরিত্রম। এতকাল কাউকে ভালো লাগেনি মানে এই নয় যে আলটপকা কাউকেই ভালো লাগতে পারে না। দিন 5 পর 2টো কিউবিকলসের মাঝখানের করিডোরে দেখা। সেলস ম্যানেজার রাপ্তি চ্যাটার্জির ডেস্কের সামনে ঈষৎ হেলে তার কাছ থেকে কাজ বুঝে নিচ্ছিল অর্ক। অয়ন্তিকা আর চোখে একবার জরিপ করে নেয় তাকে। ফর্মাল ড্রেসের আড়ালে প্রায় 6 ফুট লম্বা গৌরবর্ণ সে যুবকের দেহ সৌষ্ঠব আবারও চোখ টেনেছিল অয়ন্তিকার। ধুর, হালকা আগ্রহ, কেটে যাবে। এ হয়তো একরকম টান, বা বলা যায় সুন্দর জিনিস উপভোগ করবার সহজাত প্রবৃত্তি। এটাই তো স্বাভাবিক। এই যে সারাক্ষণ ধরে কাজ কাজ আর কাজ, তার মাঝখানে মন কখনো কখনো নিজের মতো খোরাক খুঁজে নেয়। কিন্তু সাবধান, খুব সাবধান। অয়ন্তিকা বোসের কোনো রকম দৌর্বল্যের কথা কিন্তু কেউ জানে না। এই টান আমার দুর্বলতার কারণ হলেও কখনো যেন আমার অভিব্যক্তিতে প্রকাশ না পায়। সাবধান অয়ন্তিকা, সাবধান। মনকে ফের গুছিয়ে নিয়েছিল অয়ন্তিকা, অন্তত ততদিন পর্যন্ত যতদিন না তারা একসঙ্গে লিফটে করে নিচে নেমে এসেছিল। এমনিতেই অয়ন্তিকার অফিস থেকে বেরোতে একটু দেরি হয়।
অবাক সে তখন হলো যখন খোলা লিফটের দরজা পেরিয়ে 8:30টার সময় অর্কও ভেতরে ঢুকে এলো। গুড ইভিনিং। গুড ইভিনিং। নীরবে নেমে আসা আর লিফট থেকে বেরিয়ে গাড়িতে উঠে নিজের মনে বিড়বিড় করা, ডার্ক অবসেশন 5,000-এর কম নয়। পারফিউম, তা সে পুরুষেরই হোক বা মহিলার, অয়ন্তিকার বড় প্রিয়। সে গন্ধে চিনতে পারে অনেক পারফিউম, যেমন এইটা চিনে নিয়েছিল। ডিডাকটিভ লজিকের ফর্মুলা অ্যাপ্লাই করে সে অকারণেই ভাবতে বসেছিল। অর্কর সিভিতে আগের যে দুটো কোম্পানি দেখেছিলাম আর সেখানে যে যে পোস্টে ও ছিল তাতে তো লাইফস্টাইলের ডার্ক অবসেশন থাকার কথা নয়। তাহলে কি এ সম্ভ্রান্ত পরিবারের ছেলে? অফিসের একঘেয়ে কাজে এই যে থেকে থেকে ঝিলিক খাবার মতো অর্কর আনাগোনা, এটা অয়ন্তিকার হালকা ভালো লাগতে শুরু করেছিল। 2 মাস পর সেলসের রিপোর্ট দেখে সে আনন্দ তার বেড়েছিল বই কমেনি। ছেলেটার পারফরমেন্সও ভালো। কখনো কখনো অর্ক তার কেবিনে চলে আসতো, অবশ্যই কাজে। কিছু জিনিস বুঝিয়ে, কিছু রিপোর্ট দেখে অয়ন্তিকাও 12 শুধু কাজের কথা বলেই বিদায় দিয়েছিল অর্ককে। কিন্তু 11 বারের বার অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে এলো, তারপর বাকি সব ঠিকঠাক? কথাটা বলেই নিজেকে সামলে নিয়েছিল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এভাবে কোনো এমপ্লয়ির বাকি খবর জানতে চাওয়া তার পক্ষে শোভা পায় না। অর্ক কিন্তু অন্যান্য কথার মতো এ প্রশ্নটাও খুব সাবলীলভাবেই নিয়েছিল। হ্যাঁ, আপনি ভালো আছেন? তখন বোধহয় দিন আস্তে আস্তে বাসন্তী হয়ে উঠছিল। যে অয়ন্তিকা কখনো কাজের বাইরে কোনো কর্মচারীর খবর নিত না, তাকে এক অদ্ভুত গোয়েন্দাগিরিতে পেয়ে বসেছিল। জানিস, আমি না বেশ কয়েক সপ্তাহ ধরেই নোটিস করছি অর্কর পরে থাকা জামাটাও বেশ দামি। আই মিন, কোম্পানির অন্য সেলস এক্সিকিউটিভরা এমন পরিচ্ছদ কতটা অ্যাফোর্ড করতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। মোট কথা, ছেলেটা স্টাইল বোঝে, নিজেকে ক্যারি করতেও জানে। ফালতু ফ্যাশনের চক্করে পড়ে ফেকুকার্থী হয়ে ওঠার চেষ্টা করে না। বিশ্বস্ত সূত্রে জানা যায় তখন দক্ষিণ দিক থেকে হাওয়া দেওয়া শুরু করে, আর তাকে খাজনা দেওয়ার জন্যই হবে বোধ হয় সেদিন অয়ন্তিকা অফিসে আসার সময় কানে দুটো দুলও পড়ে। তারও দিন 7 পর বোর্ড মিটিং ছিল, আর ম্যানেজিং ডিরেক্টরের ফর্সা কপালের মাঝখানে মানানসই একটা ছোট্ট টিপ। তারও পর কখনো সেলস টিমের সঙ্গে কনফারেন্স। কোন কোন এরিয়া কোম্পানি এখনও পেনিট্রেট করতে পারে সে বিষয়ে অর্ক বেশ একটা নাতিদীর্ঘ লেকচারই দিয়ে দিয়েছিল সেদিন। বলা বাহুল্য, তা অনেকেরই অনুমোদন আদায় করে। ও যখন বোঝাচ্ছিল ওর বোতাম খোলা টি শার্টের ফাঁকে প্রায় দুধসাদা নীলম বুকের উপর বার দুয়েক আমার দৃষ্টি পড়েছিল। মিটিং শেষে অয়ন্তিকা অর্ককে আলাদা করে তার কেবিনে ডেকে বলেছিল, নতুন প্রজেক্টের কিছু মডালিটিস আলোচনা করবার আছে। কালকে বাড়ি আসুন না, উই উইল হ্যাভ লাঞ্চ অ্যান্ড ডিসকাস দ্য ম্যাটার। শিওর। সহজাত গাম্ভীর্য নিয়ে দেওয়া অয়ন্তিকার এই প্রস্তাবে অর্কর কি মনে হয়েছিল বলা যায় না। তবে ঘর থেকে বেরোতে বেরোতে অয়ন্তিকার অলক্ষ্যে সে নিজের বুকের বোতামটা আটকে নিয়েছিল। সেই লাঞ্চে অর্ক শুধু প্রজেক্টের কথাই বলছিল, কোনো রকম ব্যক্তিগত প্রসঙ্গের ধার কাজ দিয়েও যায়নি। ক্রমাগত কাজের কথা শুনে সেই দুপুরে ঈষৎ ক্ষুণ্ণই হয়েছিলেন ম্যানেজিং ডিরেক্টর। সেদিন আমি যা সেজেছিলাম না, তাতে করে আমার সঙ্গে শুধুই কাজের কথা একমাত্র পাগলেই বলতে পারে। অন্ততপক্ষে একটা কমপ্লিমেন্ট তো দেবে। অদ্ভুত। তা কমপ্লিমেন্ট অর্ক দিয়েছিল। মাটন রোগান জুসটা দারুণ হয়েছে। আমি বানিয়েছি। অর্ক চলে যাওয়ার পরপরই অয়ন্তিকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এখন সে পুরোপুরি জর্জরিত। ভবিষ্যৎ তার হাতে না থাকলেও বর্তমানের এই অনুভূতি সম্পূর্ণভাবে তার। জানিস, অনেক দিন পর এলিয়ট পার্কের ফুটপাথ ধরে হাত ধরাধরি করে কপত কপতিদের হাঁটতে দেখে আমার বেশ ভালো লাগছিল রে।
বান্ধবীর বিয়ের কম চেষ্টা করেনি তনিমা। অয়ন্তিকা সে কথা কোনোদিন কানেই তোলেনি। কচি মাথা চিবিয়ে খেলি? তোর চেয়ে 8 বছরের ছোট যে। তাছাড়া এখনো পর্যন্ত প্রজেক্ট ছাড়িয়ে আর কিছুই তো বলে উঠতে পারিসনি। এমনকি ছেলেটা কোথায় থাকে, বাড়িতে কে কে আছে, কিচ্ছুটি জানিস না। আমি নিজে থেকে এর চেয়ে বেশি পার্সোনাল হতে পারবো না। রেঁধে বেড়ে খাওয়ালাম, এতবার করে অফিসে ডেকে কারণে অকারণে এত কিছু বলবার চেষ্টা করি। আর কি করব বলতে পারিস? দাঁড়া, দেখছি। উচ্চবিত্ত পরিবারের সমাজে কিছু চাপ থাকে, তারা এমনিতেও খুব একটা খেলো হয়ে উঠতে পারে না। আর সে পরিবার যদি সম্ভ্রান্ত হয়, সেক্ষেত্রে পার্টির গসিপও তাদের কাছে খুব একটা লোভনীয় মনে হয় না। একটা উপায় আছে, যেখান থেকে নাথ টেক্সটাইলসের সেলস এক্সিকিউটিভ অর্ক গুহর ব্যক্তিগত কোনো খবর পাওয়া যেতে পারে। সেটা হলো ডিটেকটিভ এজেন্সি। কি বলছিস তুই? হ্যাঁ, ওরা প্রফেশনাল, আর ওদের কাছ থেকে কার ব্যাপারে খবর নিচ্ছিস সেটা লিক হওয়ার চান্স থাকে না। ডিসক্রিপশনটাই ওদের বৈশিষ্ট্য। ইন্টারনেট ঘেটে তেমন পদের কোনো এজেন্সি খুঁজে বের করতেও তনিমার মোটামুটি 20 দিন লেগে গিয়েছিল। সেই এজেন্সি গত 1 মাসের ওপর খবর সংগ্রহ করে আজ দুপুরে অর্ক গুহর সব তথ্য জানিয়ে দিয়েছে। সাধারণ নিম্নবিত্ত পরিবার, লেবুতলা পার্কে একটা 3 তলা বাড়ির 1 তলায় ভাড়া থাকে। বাবা প্যারালাইজড, মা হোম মেকার। একটা ছোট বোন আছে, কলেজে পড়ে। এত দূর অবধি সব ঠিকঠাক। এত দূর অবধি মানে? শোন তবে, সেই এজেন্সির লোকেরা দিনের পর দিন অর্ক গুহকে শ্যাডো করে জানতে পারে বিভিন্ন দিন অফিস পেটটা ওই যুবক নিজের বাড়িতে না ফিরে নানা পজ এরিয়ার কিছু বাড়িতে ঢু মারে এবং ঘণ্টাখানেক পর বেরিয়ে আসে। পরে খোঁজ নিয়ে দেখা গেছে যেসব বাড়িতে বা ফ্ল্যাটে অর্ক যায়, সেখানে সেই মুহূর্তে বাড়ির কর্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। কি বলতে চাইছিস তুই? কবে কোথায় যেতে হবে তার হদিশ অর্কের ফোনে আসে। কোনো এক মনের মতো বন্ধু খুঁজে পান মার্কা সংস্থা সেই সব ডেস্টিনেশন ও ক্লায়েন্ট আগে থেকেই ঠিক করে দেয়। কখনো কখনো কোনো রাস্তার মোড়ে কোনো গাড়িও অপেক্ষা করে তার জন্য। সন্ধ্যের অন্ধকারে সেই গাড়ির কালো কাঁচের আবরণ ভেদ করে ভেতরের দিকে দেখা যায় না। তাই ডার্ক অবসেশন, তাই নিজের কিতাবের দিকে ওর করে এতটা নজর। এই মন খারাপের বিকেলে অফিস থেকে বেরিয়ে অয়ন্তিকা সোজা চলে আসে তনিমার ফ্ল্যাটে। আর পশ্চিমের খোলা ব্যালকনি দিয়ে সন্ধ্যের আকাশের দিকে তাকিয়ে নিজের মনেই বিড়বিড় করে সে বলে, Men will be men. সেই সন্ধ্যায় নিজের সমস্ত স্বপ্নকে মরে যেতে দেখেছিল অয়ন্তিকা। আর এক পেক ওয়াইন শেষ করে উঠে পড়েছিল সে। তারপর বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে অঝরে কেঁদেছিল। অনেক দিন পর, অনেক দিন পর। না 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 না, সমাজে সুপ্রতিষ্ঠিত অয়ন্তিকা বসে এতটা ভাবাবেগ মানায় না। নাকি মানায়? হয়তো ভাবাবেগ এতকাল পাত্তা পায়নি বলেই মানায়। অয়ন্তিকা এর উত্তর খুঁজে পায় না। 8:30 নাগাদ সে ফোন করে অর্ককে। এই মুহূর্তে একবার আমার বাড়িতে আসতে পারেন? এখন তো না। তার তনিমার কথা মনে পড়ে যায়। অফিস ফেরতা বিভিন্ন পজ এলাকার বাড়ি বা ফ্ল্যাটে। আপনি এক্ষুনি আসুন, বিশেষ দরকার। আচ্ছা, আসছি। অয়ন্তিকা বসের বিশাল ড্রয়িং রুমে
আজ শুধু দুটো মাত্র টেবিল ল্যাম্প জ্বলছে। এক আধো আলো আধো ছায়া পরিবেশের মধ্যে মুখোমুখি বসে দুজন। সামনে টেবিলে 2 কাপ কফি রাখা। পরিস্থিতি নিশ্চুপ। অয়ন্তিকা অভিযোগ শোনাতে মিনিট 7 সময় নিয়েছিল। নিজের ভাবাবেগকে যতটা সম্ভব দমন করে কোম্পানির রুলস বোঝাতে চেয়েছিল। এই অর্গানাইজেশনের একটা স্ট্যাটাস রয়েছে, এখানে আপনার মতো কোনো সেদিনের রোগান জুসের মতো আজকের কফিটাও কি তোমার করা? স্তম্ভিত হয় ম্যানেজিং ডিরেক্টর অয়ন্তিকা বোস। এই এক তুমি সম্বোধন শোনার জন্যই তো সে এতদিন। তাহলে কি ধরা পড়ে গেছে সে? এই আবছা অন্ধকারে বসেও অয়ন্তিকা বুঝতে পারে সামনে বসে থাকা পুরুষের দৃষ্টি তার ওপর থেকে সরছে না। শির দ্বারা বেয়ে একটা স্রোত উঠে আসে যেন। কিছুক্ষণ চুপচাপ সময় কাটে। তারপর একটা সময় মুখোশ খুলে ফেলে অয়ন্তিকা। কেন অর্ক, কেন? তখন সত্য জয়েন করেছে আগের অফিস। এক সন্ধ্যাবেলা ফিরে দেখি বাড়িতে কান্নাকাটি। বাবা অফিস থেকে ফিরে কিছুক্ষণ গুম হয়ে বসেছিল, তারপর বিছানায় ঢলে পড়ে। কথা বলছে না। মা কেঁদে চলেছে। বোন ডাক্তার ডাকতে ছুটেছে। ডাক্তার এলো, বলল ম্যাসিভ স্ট্রোক, সময় খুব কম, এই মুহূর্তেই নার্সিংহোমে নিয়ে যেতে হবে। নিয়ে গেলাম। সে যাত্রায় বাবা বেঁচে গেল, কিন্তু আমি আটকা পড়ে গেলাম। 27 দিন রাখার পর তারা যখন ডিসচার্জের কথা বলল, তখন দেখি 8.5 লাখ টাকা বিল হয়েছে। কোথায় পাবো সে টাকা? কে দেবে? নিম্ন মধ্যবিত্ত পরিবারের অ্যাসেট ভাঙিয়ে কি হয়, কতটা হয় জানো তুমি? সেই মুহূর্তে আমার কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না সে টাকা শোধ করবার। তাই আমি সেদিন যা করেছি তার জন্য আমি বিন্দুমাত্র লজ্জিত নই। সময় কাটতে থাকে সেই আলো আধারি ড্রয়িং রুমে। একটা সময় কথা বলতে বলতে সোফা থেকে উঠে জানলার কাছে সরে আসে অর্ক। অয়ন্তিকা তার পেছনে এসে দাঁড়ায়। কত টাকা বাকি আছে শোধ হওয়ার? অর্ক ঘুরে দাঁড়ায় অয়ন্তিকার দিকে। তারপর তাকে প্রায় চমকে দিয়ে এক ঝটকায় কাছে টেনে আনে। নিঃশ্বাস ভারী হয়ে আসে তার। অয়ন্তিকা নিজেকে ছাড়াতে চায় না অর্কর কবল থেকে। কত টাকা? কি করবে জেনে? পণ দেবে? ঘণ্টাখানেক পর যখন ম্যানেজিং ডিরেক্টরের বাড়ি থেকে অর্ক বেরিয়ে আসছে, অয়ন্তিকা তখনও বেডরুমে অগোছালো চাদরটা বুকের কাছে জড়িয়ে ধরে বসে। বাড়ি ফিরে একটা মেসেজ করে দিও প্লিজ। এক অদ্ভুত অনুভূতি কাটিয়ে দুপত্তর চড়িয়ে অনেক রাত্রে বাড়ি ফিরে অর্ক। পায়ে শব্দ না করে আস্তে আস্তে বাবার ঘরে ঢুকে বিছানার দিকে এগিয়ে আসে। প্রৌঢ় ভদ্রলোক অঘরে ঘুমিয়ে আছেন, পক্ষাঘাতগ্রস্ত, বাকশক্তিহীন। অর্ক খাটের পাশে এসে দাঁড়ায়। তারপর বাবার হাতটা আস্তে করে নিজের হাতে নিয়ে চুপ করে বসে থাকে। ক্লান্তি আর স্বস্তি মেশানো এক অভিব্যক্তি অর্কর মুখ জুড়ে। এমন এক সন্ধ্যের অপেক্ষাতেই তো সে ছিল এতগুলো বছর। জানো বাবা, আজ সন্ধে অয়ন্তিকাকে আমার সমস্ত অতীত বলেছি। শুধু বাদ দিয়ে গেছি একটা কথা, আমার বাবা আশিস গুহ কোনো এক অফিসের কোনো এক উচ্চপদস্থ কর্মচারীর হাতে অপদস্থ হতে হতে শেষমেশ চাকরি ছেড়ে নিজেকে আর সামলে রাখতে পারেননি। সেই মুহূর্তে একটা মেসেজ পপ আপ করে অর্কর মোবাইলে। পৌঁছলে? নিমেষে এক পৈশাচিক হাসি খেলে যায় প্রেমিক বরের মুখে।
পৌঁছে গেছি।